অ্যাবাউট পিপুল চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিবেদনটি পুরোটাই শুনবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে সবাইকে সমৃদ্ধ করবেন। কারণ মানুষ বিভিন্ন মতের বিভিন্ন পথ অনুসরণকারী এবং মানুষ যে সব সময় সব কিছুই যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করে অনুসরণ করে তা কিন্তু নয়। অনেক সময় আবেগ থেকেও অনুসরণের ব্যাপারটা চলে আসে। আবেগ পদার্থটাকে আমি গুরুত্বহীন মনে করি না, কারণ পরিবারগুলির বন্ধন দৃঢ় হবার মূলে রয়েছে আবেগ। কিন্তু কোন আবেগকে ভুল বলা উচিত? আবেগতাড়িত হবার সময় বোধহীন হওয়া একেবারে ঠিক কাজ নয়, মনে রাখা দরকার। দেখবেন পরিবারের সদস্যরা অনেক সময় কোনো সদস্যের ভুল কাজকেও আবেগতাড়িত হয়ে অ্যাডজাস্ট করে নেয়। অ্যাডজাস্ট করার অপর নাম অনেকে ভাবেন এটাই পারিবারিক কালচার বা সংস্কৃতি। কিন্তু যে কালচার রক্ষা করতে গিয়ে পরিবারটাই একটা বড় ভুল করে ফেললো, আর সেই ভুলের মাসুল পুরো পরিবারকে দিতে হলো নানাভাবে। এটা কেমন আবেগ বা কালচার? সমাজ জীবনের ব্যাপারটা একই রকম। পারিবারিক গঠনও যেমন ভালো মন্দের মিশ্রণে এক ভারসাম্য বজায় রাখার কৌশল অবলম্বনে চলতে থাকে, সামাজিক জীবনও একই রকম ভারসাম্যের কৌশলে বিভিন্ন ক্ষেত্রে সামাজিক মানুষের মধ্যে মেনে চলতে দেখা যায়। একদল সামাজিক মানুষ এটাকেই সামাজিক ভারসাম্য বা অ্যাডজাস্ট করবার লক্ষণ বলে। তারা সামাজিক মানুষের এই প্রক্রিয়াকে সহনশীলতা বলে আখ্যায়িত করতে চান। ঠিক এই জায়গায় এসেই দূরদৃষ্টি সম্পন্ন মানুষেরা মানব সমাজকে শিখিয়েছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তিনও সমদয়ে। কথাটা পুরনো, সবাই জানি, কিন্তু কথাটার গুরুত্ব উপলব্ধির প্রয়োগে সবসময় সতর্ক থাকা উচিত। নতুবা পারিবারিক জীবন, সামাজিক জীবন, সর্বোপরি রাজনৈতিক জীবন ভীষণভাবে আক্রান্ত হয়ে মানুষের জীবনে চরম ক্ষতি করতে পারে। এমন এক ক্ষতির কথা এই প্রতিবেদনে আলোচনা করব বলেই শুরুতেই এতটা ভূমিকা করলাম। প্রসঙ্গে যাবার আগে একটা ছোট ভিডিওর অংশ দেখে নিই, বুঝতে সুবিধা হবে। এখন এই মিছিল চলতে চলতে গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। আমি কমরেডদের অনুরোধ করব এক জায়গায় আসতে, জড়ো হতে, চোয়ালগুলোকে শক্ত করে নিতে। কারণ আমাদের এই লড়াই, আমাদের এই আন্দোলন আরো অনেক দিন চালাতে হবে। কিসের লড়াই, কিসের আন্দোলন জেনে নি। যতদূর মনে হয় মস্ত বড় একটা ক্ষতি নাগরিক জীবনের সহনশীলতাকে রাজনৈতিক জগতের মানুষ বা বর্তমান রাষ্ট্রযন্ত্র চালাবার মানুষেরা দুর্বলতা ভেবে নিজের বিক্রম দেখিয়েছে। বিষয়টা একটু বুঝে নেওয়া যায়। এখন এই মিছিল চলতে চলতে খবর এসেছে সিবিআই এর অপদার্থতায় বা সিবিআই এর ইচ্ছাকৃত পদান্নতায় টালা থানার ওসি এবং মহামহিম পরম পূজ্যপাদ শ্রী চরণেশু সন্দীপ ঘোষ, তারা দুজনে জামিন পেয়ে গিয়েছে। আমাদের চোয়ালগুলো আরো শক্ত করতে হবে। আমরা যেদিন প্রথম এই লড়াইতে নেমেছিলাম, আমরা জানতাম আমরা প্রত্যেকে এক অসম লড়াই লড়তে নেমেছি। আমরা জানতাম যারা সরকার চালাচ্ছে, প্রশাসন চালাচ্ছে, পুলিশ চালাচ্ছে, রাষ্ট্র চালাচ্ছে, তারা এই এনআরএস এর মতোই আরজি করের সামনে থেকে তিলোত্তমার দেহ, অভয়ার দেহ যখন তারা সাত তাড়াতাড়ি বের করে দিতে চাইছিল, এই এসএফআই ডিওয়াইএফআই করা মুখগুলো তখন মরদেহবাহী গাড়ির সামনে গিয়ে ঝাঁপিয়ে পড়ে আটকানোর চেষ্টা করেছিল, যার ফলে বাংলার মানুষ জানতে পারেন যে এরকম একটা ঘটনা ঘটছে। এই সুবর্ণ গোস্বামী স্যার, যিনি এই তমনাশ চৌধুরী স্যার যারা, আর সাথে মীনাক্ষী মুখার্জি, আমি নাম মেনশন করেই আমি বলছি, এনারা আমাদের, আমি আর আমার ছেলে, দাদা দিদি তো ছিল না, আমরা যখন ওই মর্গের সামনে দাঁড়িয়েছিলাম একটু দূরে, তখন ওনারা আমাদের কাছে গেছিলেন। গিয়ে ওনারা হাত জোর করে রিকোয়েস্ট করেছিলেন, আপনারা তো বাড়ির লোক, আপনারা একবার বলুন যে আমরা বডিটা রাখতে চাই। তো
আমি বললে তো কিছু হবে না, বাবা মার প্রাথমিক মানে বলাটা খুব জরুরি। সেখানে অনেকভাবে চেষ্টা করেছিলাম ঠেলে গুতিয়ে ঢোকার জন্য, যে একবার আমাকে, আমি তো বাড়ির লোক, একবার দেখা করতে দিন, তো দেখা করতে দেওয়া হয়নি। প্লাস যখন গাড়িটা নিয়ে বেরোচ্ছে তখন আমি দেখেছি মীনাক্ষী মুখার্জি ডাক্তার যারা, তারা গাড়িটাকে প্রচন্ড, এগুলো আমি মানে চোখের সামনে দেখেছি, ওনারা হয়তো দেখেনি, কিন্তু ওখানে আমরা পুরো পরিবারের লোক দাঁড়িয়েছিলাম, আমি দেখেছি যে কিভাবে গাড়িটা আটকানোর চেষ্টা করেছে। সেখানে একটা মহিলা পুলিশ ছিল না, ওই মহিলাকে প্রোটেক্ট করে সব মানে যারা পুলিশের ঊর্ধ্বতন ছিল তারা ঠেলে ধাক্কা দিয়ে ওনাকে সরিয়েছে। আমার এখন মনে হচ্ছে যদি সত্যি আমি কাকিমা হিসেবে আমি যদি গিয়ে দাঁড়াতে পারতাম, তাহলে হয়তো আমি আমার মেয়ের বডিটাকে আমি আটকে রাখতে পারতাম, অ্যাম্বুলেন্সটাকে আটকে রাখতে পারতাম। আফসোস হচ্ছে। গাড়ি আটকানোর আপ্রাণ চেষ্টা করেছেন সিপিআইএম যুব নেতৃত্ব। রাষ্ট্র ব্যবস্থা যদি অপরাধীদের পক্ষ নেয় এবং অপরাধ যদি রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক রূপ পায়, সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা সৃজনের মুখ থেকে একটু শুনে নি। মরদেহবাহী গাড়ি যখন ওপর দিয়ে চলে যায় এবং পানিহাটির এমএলএ নির্মল ঘোষ, তৃণমূলের এমএলএ, তার তৎপরতায় সাত তাড়াতাড়ি নিয়ম কানুন না মেনে মা বাবার দ্বিতীয়বার পোস্টমর্টেমের ইচ্ছাকে স্বীকৃতি না দিয়ে গায়ের জোরে মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। আমরা সেদিনই বুঝেছিলাম, জেনেছিলাম আরজি করের এই ঘটনা আর 5টা ঘটনার মতো নয়। এই ঘটনাকে আড়াল করতে রাষ্ট্রের প্রশাসনের বাড়তি তৎপরতা আছে, কারণ এই ঘটনার পিছনে রাষ্ট্রের প্রশাসনের, শাসকের, সরকারের বড় বড় মাথারা জড়িত আছে। সৃজনের বক্তব্যকে সমর্থন করে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাংবাদিকের কাছে বলা বক্তব্য কতটা সমর্থনযুক্ত সেটাও একবার শুনে নি। কেন বলছি, সুপ্রিম কোর্টের কাছে কিচ্ছু করার নেই। সুপ্রিম কোর্ট প্রকৃতপক্ষে কোর্টের সময় নষ্ট করছে। অকারণে লোকে সুপ্রিম কোর্টকে নাচানাচি করছে। সুপ্রিম কোর্ট শুধুমাত্র চিকিৎসকদের ধর্মঘটটাকে কি করে মোকাবিলা করা যায়, কি করে তাকে সামাল দেওয়া যায়, সেই চেষ্টাই করছেন না। এবং সঞ্জয়কে দাবার বোরে করা হয়েছে। এই সাধারণ বুদ্ধি সংক্রান্ত লোকই বুঝতে পারবে, এই জন্য সঞ্জয়ের বক্তব্যের উপর তো নির্ভর করার কোনো প্রয়োজন নেই। ধর্ষণটা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নিদানে সর্দি কাশি। শরীর থাকলে যেমন সর্দি কাশি হয়, তেমন ধর্ষণও হয়, এবং সেটা তৃণমূল কর্মীদের করার অধিকার আছে। এটা তো পিসিমণি ঠাকুমার দিদিমণি কি বলেন আমি জানি না, তিনি তো বলেই দিয়েছেন। এখন একমাত্র উপায় হচ্ছে সর্বস্তরের নাগরিকদের, বিশেষ করে মহিলাদের হাতে ঝাঁটি ল্যাঠা নিয়ে রাস্তায় নিজেদের আত্মরক্ষার ব্যবস্থা করা। সৃজন বা বিকাশবাবু আমাদের সহনশীলতা দেখেই মানুষকেই নিজের অধিকার রক্ষায় পথে নামতে বলছেন। ভাবুন তো একবার, অতি কষ্টে নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান লেখাপড়া শিখে নিজের মতো বাঁচতে চাইলেও সে বাঁচতে পারবে না। তিলোত্তমা তার বিরুদ্ধে এবং এক বা একাধিক অন্যায় ঘটিয়ে চলা আরজি করা প্রশাসনের বিরুদ্ধে মুখ খুলবার জন্য, মানে অসহনশীল হওয়ার জন্য, বা বহুশ্রুত কবির কথা, অন্যায় যে করে বা অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তিন সমদয়, এই কথাটা বুঝেছিল বলেই না সেই চিকিৎসক কন্যাকে সরকারি বদান্যতায় চলা প্রাতিষ্ঠানিক অন্যায়ের বিরুদ্ধে মানুষের মতো কাজ করতে গিয়েই খুন হতে হয়ে গেল। আপনি আমি কতটা সহ্য করতে পারবো? ততটাই পারবো যতক্ষণ না আমাদের পরিবারে কেউ আক্রান্ত হচ্ছে। এটা অ্যাডজাস্ট, এটা বাঙালি সংস্কৃতি। এমন বাংলা যদি বরাবর থাকতো, মানে কোনো আলোড়ন নেই সমাজে, অনেকেই লোভী, স্বার্থপর, পরান্নভোজী, কৃপাপ্রার্থী, উমেদার, নিজের বুদ্ধি অন্যের কাছে বন্ধক রাখা মানুষজন হতো, তাহলে রবীন্দ্রনাথ, নজরুল এদের জন্মভূমি বাংলাদেশ হতো না, হতো না। সহনশীলতা তার সীমা লঙ্ঘন করেছে। সামাজিক মানুষকে সে সম্পর্কে সৃজন কি বলছেন আবার শুনে নি। মা বাবার দ্বিতীয়বার পোস্টমর্টেমের ইচ্ছাকে স্বীকৃতি না দিয়ে গায়ের জোরে মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। আমরা সেদিনই বুঝেছিলাম, জেনেছিলাম আরজি করের এই ঘটনা আর 5টা ঘটনার মতো নয়। এই ঘটনাকে আড়াল করতে রাষ্ট্রের প্রশাসনের বাড়তি তৎপরতা আছে, কারণ এই ঘটনার পিছনে রাষ্ট্রের প্রশাসনের, শাসকের, সরকারের বড় বড় মাথারা জড়িত আছে। সেদিন থেকে বারবার এই কথা সামনে এসেছে, বারবার শাসকের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে এই আন্দোলনকে ভাঙার।
বিভিন্নভাবে কখনো জুনিয়র ডাক্তারদের উপর বদনাম করে, কখনো যারা রাত দখলের আহ্বান জানালেন তাদের উপর বিষোদ্গার করে, কখনো যে লক্ষ লক্ষ সাধারণ নাগরিক রাস্তায় নামলেন তাদেরকে গালিগালাজ করে, কখনো বামপন্থী যে ছাত্র যুবরা অকুতভয় লড়াকু ভূমিকা পালন করলো তাদেরকে গালিগালাজ করে। সিপিআইএম সায়ন সুজনরা ঘুরে বেড়ায়, তার একটাই কারণ, বদল হয়েছিল, বদলা হয়নি। 2024-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলাও হবে। হবে তো? হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙ্গুল কেউ তোলে, সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি। আমরা শান্ত আছি, কিন্তু আমরা দুর্বল নই। শাসক দল এত জোর কোথা থেকে পায়? ভোটের আগে হাত পেতে ভোট ভিক্ষা করে ভোটের পরে এমন মূর্তি এমন কেন হয়? নির্বাচকদের সহনশীলতা, এমন সহনশীলতা সামাজিক মানুষের কাম্য, এটা মেনে নেওয়া যায়? এই জোরটা রাজ্য প্রশাসনের লোকেদের আসে কোথা থেকে ভাববেন না? মিডিয়ার পক্ষ থেকে একটি অংশ এবং তাছাড়াও আরো রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠ বেশ কিছু কর্নার থেকে বারবার চেষ্টা করা হয়েছে এই আন্দোলনকে কালিমালিপ্ত করার এবং এটা প্রমাণ করে যাওয়ার চেষ্টা করা যে ওই সিভিক ভলান্টিয়ার ছেলেটি ছাড়া আর কেউ জড়িত নয়। ওই সিভিক ভলান্টিয়ার ছেলেটি হতে পারে ও অপরাধে জড়িত, হতেই পারে, কিন্তু একা ওকে বাঁচানোর জন্য পানিহাটি তৃণমূলের এমএলএ সাত তাড়াতাড়ি মরদেহ পুড়িয়ে দিলেন একথা হতে পারে না। একা ওই সিভিক ভলান্টিয়ার ছেলেটিকে বাঁচানোর জন্য পরদিন সকালে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের চিকিৎসক নেতারা গিয়ে হাজির হলো আর্জি করে, হতে পারে না। একা ওই সিভিক ভলান্টিয়ার ছেলেটিকে বাঁচানোর জন্য পিডব্লিউডি বেআইনি পারলে চিঠি করে সন্দীপ ঘোষ ঘর ভাঙতে লেগে গেল এবং প্রমাণ লোপাট করার চেষ্টায় রত হয়ে গেল, তা হতে পারে না। একা ওই সিভিক ভলান্টিয়ার ছেলেটিকে বাঁচানোর জন্য 14ই আগস্ট রাত্রিবেলা গুন্ডা ঢুকিয়ে ভাঙচুর করা হলো আরজি করের ভিতরে, হতে পারে না। একা ওই সিভিক ভলান্টিয়ার ছেলেটিকে বাঁচানোর জন্য পুলিশ গিয়ে তিলোত্তমার মা বাবাকে বলল টাকা পয়সা দিয়ে সেটেল করে নিন, হতে পারে না। একা ওই সিভিক ভলান্টিয়ার ছেলেটিকে বাঁচানোর জন্য যিনি আরজি করের যিনি অধ্যক্ষ উপাধ্যক্ষ তিনি তিলোত্তমার মা বাবাকে ফোন করে বললেন মেয়ে সুইসাইড করেছে, হতে পারে না। আসলে বড় কোনো মাথাকে বাঁচানোর জন্য এরা সবাই একজোট হয়ে নেমেছিল। যত দিন গিয়েছে তৃণমূল তাদের বশংবদ পেটোয়ারা প্রমাণ করার চেষ্টা করেছে। ওই সিভিক ভলান্টিয়ার ছেলেটিকে ভাসিয়ে দিতে পারলেই কেল্লা ফতে, আসল অপরাধীরা বেঁচে যাবে। আর আমরা যারা রোজ আন্দোলনের রাস্তায় থেকেছি আমরা নতুন নতুন নাম জেনেছি, সুশান্ত রায়, সুদীপ্ত রায়, শ্যামাপ্রসাদ দাস, নতুন নতুন নাম আমরা সব জেনেছি। অভিক, বিরূপাক্ষ, সব চারানার গ্যাস মেমো, সেগুলো সব বড় বড় হুপ্পা হয়ে বসে থেকেছে তৃণমূলের আমলে, তৃণমূলের মাথা হয়ে বিভিন্ন ক্যাম্পাসে, বিভিন্ন কলেজে, থ্রেড কালচার, থ্রেড সিন্ডিকেটের মাথা হয়ে। এখন এই বিপুল আন্দোলন যতদিন বড় আকারে চলেছে ততদিন এদের মাথা তুলে মানুষের সাথে কথা বলার সাহস হয়। যেই আন্দোলনের তেজ সময়ের সাথে খানিকটা স্তীমিত হয়েছে, অমনি সঙ্গে সঙ্গে দাঁত নখ বার করে অভিক বিরূপাক্ষদের মেডিকেল কাউন্সিলে ঢোকানো হলো। সমস্ত রকম ভাবে যারা থ্রেড কালচারের মাথা তাদেরকে বিভিন্ন জায়গায় রিইনস্টেট করা হলো এবং এখন আজকে বোঝা যাচ্ছে সন্দীপ ঘোষ এবং ওই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তাদেরকেও আজকে জামিনের বন্দোবস্ত হয়ে গেল। যখন সিবিআই এসেছিল আমরা বলেছিলাম যে দেখুন সিবিআই ভালো, কিন্তু সিবিআই ফুল প্রুফ নয়। আমাদের সারদা নারদার অভিজ্ঞতা আছে বাংলার মানুষের। তৃণমূল বিজেপি সেটিং বোঝাপড়া কোন জায়গায় চলে গেলে সারদা নারদায় একটার পর একটা গোটা বাংলা, গোটা পৃথিবীর মানুষ দেখলো খালি হাত খালি চোখে তৃণমূলের একটার পর একটা নেতা ঘুষ দিচ্ছে, তারা এখনো জেলের ভিতরে নয়, জেলের বাইরে বসে আছে। যখন চাকরি প্রার্থীদের আন্দোলন, শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন হলো, সেই আন্দোলনে মানুষ একসাথে নামলেন। সেই চাপে পড়ে কতগুলো নাম আমরা জানলাম, কুন্তল, তারপরে অর্পিতা, তারপরে পার্থবাবু, তারপরে ওই আরো সব স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তরের বিভিন্ন মাথারা, কালীঘাটের কাকু, ওদিকে গরু কয়লা, এইসবে অনুব্রত, এরা সব গ্রেপ্তার হলো। মানিক ভট্টাচার্য, একটা এমএলএ পাওয়া গেল তৃণমূলের, পুলিশ এসছে থেকে পাঁচিল টপকে পালাতে যাচ্ছিল, এগুলো সব ধরা পড়লো আন্দোলনের চাপে। যেই আন্দোলন একটু স্তীমিত হয়ে গেল, এক এক করে আমি এই মিছিল করে আসছিলাম, মিডিয়ার বন্ধুরা জিজ্ঞাসা করছিল যে আচ্ছা পার্থবাবু জামিন পেয়ে গেলেন, কি বলছো, কি মনে হয় তোমার? আমি বললাম দেখো এ তো হওয়ারই ছিল,
যেদিন অনুব্রত জামিন পেলেন, যেদিন অর্পিতা দেবী জামিন পেলেন, যেদিন কুন্তল ছাড়া পেল, কালীঘাটের কাকু যেদিন জামিন পেলেন, বোঝা গেল যে যারা কালীঘাটের কাকুকে ধরার মতো সাহস যাদের নেই, তারা কালীঘাটের ভাইপো অবধি পৌঁছতে চায় না। এই কারণে তারা আজকে পার্থবাবুও ভাগ করলেন, তার বেরিয়ে যাওয়াটা সময়ের অপেক্ষা ছিল। পার্থবাবুও বেরিয়ে গেলেন, কিন্তু পার্থবাবু বেরিয়ে গেলেন মানে এই চুরি ডাকাতি মিথ্যা হয়ে গেল তা নয়, কোন অবস্থাতেই তা নয়। এই যা পরিবেশ পরিস্থিতি তৈরি করা হলো, তাতে করে বিচার ব্যবস্থা সম্পর্কে, তদন্তকারী সংস্থা সম্পর্কে মানুষের আশা ভরসা সমস্তটা লাটে তুলে দেওয়ার মতো পরিবেশ তৈরি হলো। এই সিবিআই এরা কেন শিয়ালদা কোর্টে ঠিক মতো এদের উকিল অ্যাপিয়ার করছিল না, এরা কেন অ্যাপিয়ার করছিল না, এখন বোঝা গেল। এখন বোঝা গেল কেন আরএসএস এর মাথা তিনি এখানে এসে বলে গেলেন যে রাজ্য সরকারের পাশেই আমরা থাকবো। এখন বোঝা গেল কেন অমিত শাহ তিলোত্তমার মা বাবার সাথে দেখা করতে চাননি। এখন বোঝা গেল কেন নরেন্দ্র মোদী আরজি কর নিয়ে গোটা পৃথিবী কেঁপে গেল, কিন্তু একটা কথা তিনি বললেন না। এখন বোঝা যাচ্ছে আসলে তৃণমূল বিজেপি এই যৌথ বোঝাপড়ার অংশীদার হয়ে আজকে সন্দীপ ঘোষও জামিন পেয়ে গেল। কিন্তু আমাদের আন্দোলন, আমি কথা শেষ করব কেবল এই কথা বলে যে আমাদের আন্দোলন চলবে এবং এই আন্দোলন এর ফলে থেমে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই। আমরা যারা প্রত্যহ পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপি এই দুটো শত্রুকে একসাথে মোকাবিলা করে করে অভ্যস্ত, আমাদের এটা ধরাই ছিল যে সিবিআই কে সেট করে ফেলা হবে। আমাদের ধরাই ছিল যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একটা সময় দিল্লির হাতে কিরণক হয়ে যাবে এবং আরজি কর আন্দোলনে বিজেপিকে বাইরে রেখে বিজেপিকে গোব্যাক বলে বিজেপি মুক্ত একটি বিরোধী পরিসর তৈরি হচ্ছিল পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে। তাতে বিজেপি তৃণমূল দুই পক্ষই তাতে ভয় পেয়েছে, তাদের মনে হয়েছে না সেটিং আবার জোরদার করা দরকার। এদিকে বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে একটু যদি হিন্দু মুসলমান মন্দির মসজিদ করা যায় তাহলে আরজি কর থেকে নজর ঘোরানো যায়, আর এই সেটিং আরো জোরদার করতে গিয়ে তাহলে তৃণমূলের একের পর এক নেতা মন্ত্রী থেকে শুরু করে সন্দীপ ঘোষের মতো চিটিংবাজ এরা সবাই ছাড়া পেয়ে যাবে। এই বিজেপি তৃণমূলের বোঝাপড়া, এই বোঝাপড়া দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল আজকে। তৃণমূল আর বিজেপি সেটিং করে চলেছে, এটা বামেরাই বলছে? না, তা নয়। প্রয়াত পঙ্কজ দত্ত কি বলেছিলেন এই সেটিং তত্ত্ব নিয়ে শুনে নি। আমাদের সহনশীলতা আমাদের মানে রাজ্যের মানুষের কত ক্ষতি করছে এবং আগামী প্রজন্মের জন্য আমাদের অসহ্য সহনশীলতা কতটা মারাত্মক সেটাও তো শুনতে হবে। স্টেট যা রক্ষা করার কথা পশ্চিমবঙ্গবাসীকে, হি হ্যাজ ফেলড। রাজভবন ফেল করেছে, রাজভবন ব্যর্থ। রাজভবন বসে হাতে খড়ি দিচ্ছে। হাতে খড়ি কার কাছে? মুখ্যমন্ত্রী তদারকিতে উনি বসে বসে অকখ লিখছেন। অকখ লিখে পশ্চিমবঙ্গটাকে পিছিয়ে দিয়েছেন কয়েক মিলিয়ন কিলোমিটার দূরে। এই হচ্ছে আমাদের রাজ্যপালের অবস্থা। তাহলে রাজ্যপাল ফেল, মানবাধিকার কমিশন ফেল, মুখ্যমন্ত্রী যাবেন না, এমপি যাবেন না, হিউম্যান রাইটস কমিশন যাবেন না, সিআইডি যাবে না, থানা বলছে শিবুর কাছে যাও, বিএলআরও জানে না, বিডিও জানে না। কোথায় স্টেট প্রশাসন? স্টেট প্রশাসন বিগ জিরো, রসগোল্লা। আর কেন্দ্রীয় বাহিনী, আমি কেন্দ্রের কথা আপনাকে বলছি, ভেরি ক্লিয়ার। যেটা সুমন একবার একটুখানি ছুঁয়ে দিয়েছে, ও বলেছিল খুব চালাক ছেলে, একটুখানি টাচ করে গেছে। সেটিংটা কিরকম? রাজ্যপাল আজ অব্দি যতবার রিপোর্ট দিয়েছে, মুখ্যমন্ত্রী বলছেন 355 বার কেন্দ্রীয় দল এই রাজ্যে ভিজিট করেছে। 355 বারের ফল হচ্ছে অশ্বডিম্ব, বিগ জিরো। রাজ্যপালের রিপোর্ট বিগ জিরো। সেটিং আছে, কারণ এখানে আরএসএস চায় না যে এখানে যদি মমতা ব্যানার্জি হচ্ছে বাফার, বেস্ট বাফার। মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দিলে সিপিএম কংগ্রেস যদি চলে আসে তাহলে তাদের সঙ্গে ইডিওলজিক্যাল যে সংঘাত হবে সেই সংঘাতটা আরএসএস ট্যাকল করতে পারবে না। দে নো ইট ভেরি ওয়েল। সো দেয়ার বেস্ট বেট অ্যান্ড বেস্ট বাফার ইজ মমতা ব্যানার্জি। তার জন্য তারা মমতা ব্যানার্জিকে এই রাজ্যে পুষে রেখে দেবে। এর থেকে নির্মম বাস্তব আর কিছু হতে পারে না। এবং এই সেটিং এখানে চলছে। এই রাজ্যে 355 হবে না, এই রাজ্যে 356 হবে না। আপনি আমাকে বলুন তো, যে 5ই জানুয়ারি ইডির বীরপুঙ্গবরা যখন মার খেলো, অমিত শাহ একটা স্টেটমেন্ট দেখেছেন? প্রধানমন্ত্রী একটা টুইট দেখেছেন? কারোর কোনো কথা শুনেছেন? কেউ ওখানে বলেছে যে না আমাদের এই লোকগুলো মার খেয়েছে? সেদিন কোনো এজেন্সির রিজুভিনেট করে ওইখানে গিয়েছিল? যায়নি, 19 দিন পরে গিয়েছে। আরে যাবে না। আরে আপনি যাই কিছু করুন না কেন, এখানে আপনি যেটা সুমন বলেছে, হি ইজ ভেরি কারেক্ট, অত্যন্ত বুদ্ধিমান এডিটর।
বিল্লদল ভট্টাচার্যকে গতকালকে সরিয়ে দেওয়া হয়েছে। বিল্লদল ভট্টাচার্য ডেপুটি সলিসিটর জেনারেল, যিনি প্রভাবশালীদের মামলা নখদর্পণে ছিল, যার সব জানতেন, তাকে সরিয়ে দেওয়া মানে ওই মামলাগুলোকে মায়ের ভোগে পাঠিয়ে দেওয়া। এই মামলার আর কোনো ফিউচার নেই। কোনো অভিজিৎ গাঙ্গুলি, কোনো বিশ্বজিৎ বসু, কোনো অমৃতা সিনহা কতখানি ডেভেলপমেন্ট করতে পারবে বিল্লদল ভট্টাচার্যের আউস্টারের পরে বাংলার সাধারণ মানুষ বুঝবে। কাজেই দিদি মোদি সেটিং দিনের আলোর মতো পরিষ্কার। সেই আলোর মধ্যে কোনো এজেন্সি কাজ করবে না, স্টেট এজেন্সি কাজ করবে না, সেন্ট্রাল এজেন্সি কাজ করবে না। কাজ করবে কে? সন্দেশখালী কি বার্তা দেবে? সন্দেশখালীর যদি খালি সব কথাটুকু বাদ দেন, তাহলে সন্দেশের দুটো মানে আছে। সন্দেশ মানে সুইটস, আর সন্দেশ মানে হচ্ছে মেসেজ, বার্তা। সন্দেশখালী এই সন্দেশ দিচ্ছে প্রতিরোধ, গণপ্রতিরোধ, জাগরণ, রিজেনারেশন এবং মাথা উঁচু করে চলা, কারোর কাছে মাথা নিচু রাখা, এই বার্তা দিচ্ছে সন্দেশখালী। আগামী দিন কিন্তু এই আন্দোলন কমবে না। এবং আমি দিব্যচক্ষে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে ভারতের জাতীয় কংগ্রেসের হাতে, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের 42 বছর ধরে যে হাল হয়েছিল, পশ্চিমবঙ্গে বিজেপির, স্টেট বিজেপির একই হাল হবে এই বিজেপি নেতৃত্বের হাতে। ওরা শুধুমাত্র টাইম কাউন্ট করছে। যখনই ওদের সেই 370টা আসন ওরা পেয়ে যাবে, তখন ওরা সব ভুলে যাবে। তখন বেঙ্গলে কি হচ্ছে না হচ্ছে, আচার অনাচার, দে উইল নট বদার ইনটু অল দিস থিংস। কারণ ওরা তখন জানে আমাদের কাজ ফুরিয়ে গেছে, আমাদের পার্লামেন্টে আমরাই প্রধানমন্ত্রী থাকবো, আমরাই সমস্ত বড় বড় দপ্তর ভোগ করব। কাজে আমাদের ব্যাপারে মাথা গলিও না, আমরা পার্লামেন্টে থাকবো, তোমরা থাকবে এইখানে। যে কথা এই সভূমিতে, রাজকুটিরে দু একটা কি আগে আমি জানি না, মনে করতে পারছি না, আমরা শ্রমিক ভট্টাচার্য বলে গেছিলেন যে 2024-এ 15ই আগস্ট লাল কেল্লা থেকে নরেন্দ্র দামোদর দাস মোদী পতাকা উত্তোলন করবেন, আর রেড রোডে পতাকা উত্তোলন করবেন মমতা ব্যানার্জি। একথা বলছেন কে? রাজ্যের বিজেপি দলের চিফ স্পোক্স পার্সন। তাহলে এইটা গোটা নির্লজ্জ একদম। আমি আপনাকে বলছি, এই খেলাটা চলছে। এই খেলাটা যারা না বুঝে থাকবেন, তারা শুধুমাত্র এজেন্সিগুলোকে গালাগালি করবেন, এজেন্সিদের গালাগালি করবেন না। সমস্ত এজেন্সিগুলো স্তাবক পরিপূর্ণ আছে। যদি এ রাজ্যের মানুষ প্রকৃতই সহনশীলতা ভেঙে বের হয়ে আসতে পারত, তাহলে তারা পার্লামেন্টে আর রাজ্য বিধানসভায় সাংসদ আর বিধায়ক করে কাদের পাঠানো উচিত এটা ভাবতে পারত না। तृणमूल कांग्रेस एटीएमसी एनी टाइम मनी कंपनी हो गया है। 24/7 रुपए लेते जा रहे हैं और भरते जा रहे हैं, चाहे वो मेयर हो, चाहे मंत्री हो, चाहे सांसद हो। हमें शर्म है, शर्म में डूब जाना चाहिए इन लोगों को। ये नारदाnews.com, उससे आप तमाम सीडी मंगाओ, आप जांच करो, समिति बनाओ और सीबीआई एफआईआर करे, और उसके बाद सच्चाई लोगों को मालूम हो। हमें शर्म है, हम ऐसे लोगों के साथ बैठेंगे जो रुपए लेकर गद्दी में नोट का ताला लेकर पॉकेट में भरेंगे और देश के लोगों को कहेंगे। हम समझते हैं सरकार को व्यवस्था लेना पड़ेगा। तृणमूल कांग्रेस एटीएमसी एनी टाइम मनी कंपनी हो गया है। 24/7 रुपए लेते जा रहे हैं और भरते जा रहे हैं, चाहे वो मेयर हो, चाहे मंत्री हो, चाहे सांसद हो। हमें शर्म है, शर्म में डूब जाना चाहिए इन लोगों को। যদি পোস্টটি ভালো লাগে, লাইক, কমেন্টস, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।